টানা বৃষ্টি উজানের ঢলে ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি। বাঁধ ভেঙে তলিয়েছে প্রায় অর্ধশত গ্রাম। বৃষ্টিতে সারা দেশের জনজীবন ব্যাহত। বৌরি আবহাওয়ায় কুমিল্লা সহ 3 বোর্ডের এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা স্থগিত। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ। জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। রমজানের আগে হতে পারে ভোট। যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। জুলাই আন্দোলনে বাধার দেওয়াল ছিল নারী যোদ্ধারা। ভেঙে দেয় স্বৈরাচারের মসনদ। নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশ নেই তাদের। নেত্রকোনায় 17 শহীদ পরিবারে আহাজারি আজও থামেনি। স্বৈরশাসকের বিরুদ্ধে লড়েছিল সব উজাড় করে দ্রুত বিজয়ের দাবি। 10 জুলাইকে মুক্তি দিতে সম্মত হামাস। আগামী সপ্তাহেই গাজায় শুরু হতে পারে যুদ্ধবিরতি। দাবি ট্রাম্পের, কার্যকর হওয়া নিয়ে শঙ্কা। এবং ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল পিএসজি। 4-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। দর্শক, শুভ সকাল। সংবাদ সকালে দেখছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। টানা বৃষ্টিপাত উজানের ঢলে ফেনীর অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বেড়িবাঁধে অন্তত 21টি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বুধবার রাত থেকে চিথলিয়া ও মির্জানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলা প্রশাসনের তথ্যমতে 131টি বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে, যেখানে প্রায় 7,000 মানুষ আশ্রয় নিয়েছে। মুহুরী নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচে থাকলেও ভাঙনের ফলে অনেক এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিপদাপন্ন মানুষের সহায়তায় প্রশাসন 6টি উপজেলায় 17 লাখ টাকা বরাদ্দ দিয়েছে এবং ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভারত থেকে পানি আসিয়ে আমাদের বাড়ির লগে দিয়ে, ঘরের লগে দিয়ে আপনার এই বেড়িবান্ধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। আমরা তখন গ্রামবাসী সবাই মিলে বেড়িবান্ধটা মাঠে দিয়ে বস্তা দিয়ে বাঁধতেছি। এর পরও রোগাইতে পারি না। 10 মিনিটের ভিতরে এখান থেকে এনে আছি, এনে বাংনা ফরি গেছে। বাংনা ফরি আইতে আইতে মানে 20 মিনিটের ভিতরে মাল সামানা বার করতে পারিনি। আপনার এই বারে ঘরে পানি উঠে গেছে। আমাদেরকে শক্ত করে বেড়িবান্ধ শক্ত করে মজবুত করে বাঁধি দিয়ে, ঠিক আছে না? আমরা ভবিষ্যতে আর এরকম কষ্ট করতে হইব না। বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে দুর্গত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিলয়, আপনি আসলে বন্যা দুর্গতদের আসলে কি সর্বশেষ চিত্র দেখছেন সেটি আমাদের জানাবেন এবং মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? ঝুঁকিপূর্ণদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এখানে আসলে মানুষের দুর্ভোগের যে চিত্র সেটি কিন্তু গতকাল থেকে সেটি কিন্তু অবর্ণনীয় দুর্ভোগ এখানকার মানুষ পোহাচ্ছে। আমরা দেখেছি যে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর প্রায় 21টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল। সেই ভাঙন দিয়ে এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে। যদিও মুহুরী এবং কহুয়া, সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 37 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 37 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও এখনও ভাঙন স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে করে মানুষের ঘর বাড়ি, আসবাবপত্র সহ মানুষ সবকিছু পানির নিচে নিমজ্জিত রয়েছে। তবে আমরা দেখেছি যতই পানিগুলো নিচের দিকে যাচ্ছে ততই কিন্তু নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে, ততই কিন্তু মানুষের ঘর বাড়িগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। আমি যে স্থানটিতে রয়েছি এখান থেকে ঠিক 1 ঘন্টা আগেও আমরা দেখেছি এখানে পানির পরিমাণ ছিল না, পানি খুবই কম ছিল, কিন্তু 1 ঘন্টায় এখানে প্রায় 2 থেকে 2.5 ফুট পানি বেড়েছে। সেটি হচ্ছে আমরা যে স্থানটিতে রয়েছি, স্থানটি হচ্ছে ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া এলাকার চিত্র। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মানুষ ঘরবাড়ি থেকে তারা বের হয়ে যাচ্ছে। তারা যে মানুষের যে জিনিসপত্র, আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে বাড়িঘর থেকে বের হয়ে তারা তাদের নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। তবে আমরা দেখেছি যে এখানকার যে
মানুষের দুর্ভোগ সেটি কিন্তু দিন দিন বাড়ছে। আমরা গতকাল থেকে এ পর্যন্ত মানুষের যে আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে মানুষ ঘর থেকে বের হতে পারে না বলে কিন্তু মানুষ বলছে। তবে আমরা দেখেছি এখানকার আইন শৃঙ্খলা যদি বলে থাকি যে এখানকার উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে বন্যায় দুর্গতদের জন্য তেমন কোনো সহায়তা করেনি বলে কিন্তু দুর্গতরা কিন্তু অভিযোগ করছে। তবে এখানকার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইসমাইল হোসেনের সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে 3 উপজেলায় ইতিমধ্যে 17 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং যারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে সেসব প্রায় 3 উপজেলা প্রায় 7,000-এরও অধিক মানুষ ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সেখানকার মানুষদের জন্য 17 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তাদের শুকনো খাওয়া সহ বিভিন্ন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ বিভিন্ন ওষুধ সরঞ্জাম কিন্তু সেখানে পৌঁছাচ্ছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা দেখেছি এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন মজুমদার, আমরা তাকে সকাল থেকে একাধিকবার ফোন দিয়েও তার কাছ থেকে কোনো ধরনের সদুত্তর আমরা কোনো পাইনি। তবে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে সবসময় এখানকার মানুষ দোষে। পানি উন্নয়ন বোর্ড তারা সঠিক কোনো কাজ করে না, সঠিক কোনো তদারকি না করার কারণে কিন্তু প্রতি বছর এখানকে নদীগুলো ভাঙন সৃষ্টি হয়, যার ফলে মানুষের হাজারো কোটি টাকার মতো ক্ষতি হয় বলে স্থানীয়রা বলছে। গত 9 বছরে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিন্তু এই পানি উন্নয়ন বোর্ডের কারণে হয় বলে কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। অথৈশী। নিলয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। দীর্ঘ সময় ধরে চলা টানা বৃষ্টিতে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সদর উপজেলার প্রায় 1/3 তলিয়েছে পানিতে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুমন, জলাবদ্ধতার অবস্থা এখন কতটা ভয়াবহ? প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। অতসী, সাতক্ষীরায় এই যে জুলাই মাসের প্রথম থেকেই শুরু হয়েছে অবিরাম বৃষ্টি, আর অবিরাম বৃষ্টিপাতের সাথে অতি লোভী মুনাফালোভী যে ঘের মালিকরা রয়েছে সেই ঘের মালিকরা খাল এবং নদী মুখগুলো বন্ধ করে দেওয়ার কারণে, অর্থাৎ যে স্থলভাগের পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ করে দেওয়ার কারণে আজকে এই কৃত্রিম এবং একই সাথে প্রাকৃতিক যে জলাবদ্ধতা সেই উভয় সংকটে পড়েছে সাতক্ষীরার মানুষ। 1/3 বেশি মানুষ আজকে জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে। মানুষের ঘরে বাড়িতে পানি ঢুকেছে, রান্না করবার জায়গাও পর্যন্ত থাকছে না। বেশিরভাগ পুকুর এবং জলাশয় পানির নিচে, এবং বিশেষ করে ধুলিহর, মাছখোলা, ফিংড়ি, লাপসা, আগরদাড়ি এইসব অঞ্চলগুলোর মানুষ এখন অনেকটা জলাবদ্ধতার ফলে একটা দুর্বিষহ জীবনযাপন করছে। এই অবস্থার মধ্যে উপজেলা প্রশাসনকে অনেকটা নিরুপায় অসহায় হয়ে কাজ করতে দেখা যাচ্ছে। তারা ঘুরে ঘুরে কেবল ওই যে ঘের মালিকদের কথা বললাম সেই ঘের মালিকদের সাথে যোগাযোগ করছে, তাদেরকে বারবার বলছে যে এই নেট পাটা এগুলো খুলে দেওয়ার জন্য। এক্ষেত্রে স্থানীয় মানুষ, জেলা প্রশাসন এবং একই সাথে টাস্ক ফোর্সের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে, যাতে এই যে 6 মাস জুড়ে এই যে উপরের বৃষ্টিপাতের, আকাশের বৃষ্টিপাতের সাথে এই যে আটকে থাকা জলাবদ্ধতার শিকার হয়ে মানুষের যে দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য এই দাবিটি বারবার তুলে আসছে। টাস্ক ফোর্স দ্রুত এই ব্যবস্থা নিক, যাতে এই ধরনের নদী খালকে আটকে রেখে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে মানুষের যেন কষ্টের অবস্থা সৃষ্টি না হয়। আবহাওয়া অফিস বলছে 3 নম্বর সতর্কতা সংকেত চলছে। এই অবস্থার মধ্যে নদ নদীর পানি কিছুটা হলেও বৃদ্ধি পাবে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এই ছিল সাতক্ষীরার জলাবদ্ধ পরিস্থিতির সর্বশেষ। অতসী। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, টানা বৃষ্টিতে সাতক্ষীরাতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। সে বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কুমিল্লা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের খবর নিশ্চিত করেছে। আর কুমিল্লা বোর্ডের পরীক্ষা স্থগিতের খবর নিশ্চিত করেছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন। জানিয়েছেন, অতি ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির অবনতি হয় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ দুপুর 2টায় সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে ফলাফল। এছাড়াও মোবাইল ফোনে 16222 নম্বরে SMS এর মাধ্যমে ফলাফল দেখার সুযোগ রয়েছে। ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য প্রতিবারের মতো এবারও ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ রয়েছে। খাতা পুনঃনিরীক্ষণের জন্য SMS এর মাধ্যমে 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। 2 মাসের কম সময়ের মধ্যে এবারের ফলাফল প্রকাশ হচ্ছে। ফলাফল হস্তান্তরে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। জুলাই গণহত্যায় শেখ হাসিনার পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের দায় থাকলে এরও বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণ চায় বলে বিএনপির দ্রুত নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে বিরোধ নেই, তাই যারা নির্বাচন পেছাতে চায় তাদের আরও ভেবে দেখা উচিত। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসকে দেখতে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন তিনি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, সংস্কার আর নির্বাচন সাংঘর্ষিক নয়, যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না তাদের আরও ভেবে দেখা উচিত। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি, প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই চলবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান ঘিরে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগ দলীয়ভাবে অপরাধ করলে দলেরও বিচার হওয়া উচিত। দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। গণতন্ত্র ফেরাতেই লড়াই চলছে জানিয়ে মহাসচিব বলেন, জনগণ নির্বাচন চায় বলেই বিএনপি এ দাবি তুলেছে। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে সব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুরে চুয়াডাঙ্গায় দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় ভারতের কঠোর সমালোচনা করেন নাহিদ। দখলদার ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এনসিপির লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিন ঝিনাইদহেও পথসভা করে এনসিপি। প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার 9ম দিনের কর্মসূচিতে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা ঘটে। আলমডাঙ্গা উপজেলায় পদযাত্রা পৌঁছালে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে আশেপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরা অবস্থায় সড়কের পাশে এসে দাঁড়ায়। এ সময় হাত মেলানোর জন্য তারা এগিয়ে এলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শিক্ষার্থীদের ক্লাস ফেলে অনুষ্ঠানে আসা ঠিক হয়নি, তবে তাদের এই ভালোবাসাতে মুগ্ধও হন তিনি। পরে পথসভায় সার্জিস বলেন, 1 বছরেও স্বপ্নের বাংলাদেশ হয়নি, তাই গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। 24-এর অভ্যুত্থানে আমাদের যে শহীদ ভাইরা, যে আহত যোদ্ধারা লড়াই করেছে, তাদের ওই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার পূর্ব পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের সব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাই দায়ী। দখলদার ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এনসিপির লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গণঅভ্যুত্থানের পরে আমরা একটা বৈষম্যহীন একটা সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আমরা দেখছি নানা ধরনের রাজনৈতিক অন্তর্গতনে বহু মানুষ মারা যাচ্ছে। চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্ব পুরো বাংলাদেশকে ছেয়ে গিয়েছে। নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি আমরা বাংলাদেশে দেখতে চাই না। আপনাদের এলাকার দুর্নীতি, চাঁদাবাজ, দখলদারিত্ব নিয়ে কথা বলুন। যেই প্রতিবাদের জোয়ার বাংলাদেশে তৈরি হয়েছে, সেই জোয়ার বন্ধ করবেন না। সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সমাবেশ করে এনসিপি। এ সময় নাহিদ ইসলাম বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ খুনি ও মানবতা বিরোধী বাহিনীতে পরিণত হয়েছে। গত 25 বছরে 1200-এর অধিক মানুষকে সীমান্তে হত্যা করা হয়েছে এবং এই সীমান্তে হত্যা করেছে এই বিএসএফ, যেটি আর সীমান্ত রক্ষা বাহিনী না, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। এই বিএসএফ বাহিনী একটি মানবাধিকার বিরোধী সংগঠন। ফলে যদি সীমান্ত হত্যা না থামানো হয়, এই বিএসএফ বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। বাংলাদেশ নিয়ে ভারত ও লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, যারা হাসিনাকে আশ্রয় দিয়েছে তারা সেভ হাউস অফ টেররিস্ট। হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে, এই মধ্য এশিয়ায় যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, ভারত হচ্ছে আমাদের শঙ্কার জায়গা। ভারত ইতিমধ্যে সেফ হাউস অফ দ্য টেররিস্ট হিসেবে পরিচিত হচ্ছে। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচনের প্রতীক হিসেবে জাতীয় প্রতীক শাপলাকে ব্যবহার না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ গণমাধ্যমকে কথা জানান। নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করছে। আর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নিবন্ধনের সময় আবেদন করেছে। নির্বাচন কমিশনে এনসিপির জাতীয় প্রতীক শাপলা চাওয়ার পর থেকে এ নিয়ে নানা আলোচনা শুরু হয়। এদিকে শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীর্ষ প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এসব কথা বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই। নারী জুলাইয়ের কাণ্ডারি, রাজপথে বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তারা। ঝড়ের মতো এসে স্বৈরাচারের মসনদ ভেঙে দিয়ে আবারও হারিয়ে গেলেন তারা। দৃঢ় ও দীপ্ত পদচারণা আর গগনবিদারী স্লোগানে রাজপথ মুখর করে তুলেছিলেন। কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে নেই তাদের অংশগ্রহণ। কেন তারা দৃশ্যের আড়ালে, সেই কথাই জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 2024-এর জুলাই আন্দোলনের শুরু থেকেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন নারী শিক্ষার্থীরা। সিংহীর গর্জনে কেঁপে উঠত রাজপথ। ভার্সিটির মেয়েরা নেমে আসে না, তখন পুরো বাংলাদেশের মেসেজটা গিয়েছে যে এখন সূচনা করা যেতে পারে। কখনো মনে হয়নি যে এই মানুষের মিছিল করতে পারে। তাদেরকেও আমরা মাঠে দেখেছি, এতটা স্বতঃস্ফূর্ত এবং এতটা উজ্জীবিত অংশগ্রহণ ছিল তাদের। নির্ভীক তরুণীরা ছাত্রলীগের হামলার সম্মুখীন হতেও পিছপা হননি। অসীম সাহস নিয়ে রক্তাক্ত হয়েও বারবার ফিরেছেন রাজপথে। 15 জুলাই দেখেছি যে মেয়েদের জামায় রক্ত লেগে আছে, মানে ওটা শুধু নিজেদের রক্ত এরকম না, অন্য কাউকে মেরেছে ওই রক্ত লেগে আছে। তখন আন্দোলনে মনে হচ্ছিল যে হয়তো রক্ত দেখার পরপরই মনে হয়েছে যে হয়তো জানটা দিয়ে দেই। পুলিশের দমন পীড়নের বিপরীতে একাই দাঁড়িয়ে গেছেন প্রিজন ভ্যানের সামনে। জুলাইয়ের সাহসী কন্যারাই শক্তি সাহস জুগিয়েছে হাজারো ছাত্র জনতাকে। মেয়েদের মধ্যে ওই ভয়টা ছিল না, হামলা হলে হবে, আমরা ওটা ফেস করব। মেয়েরা যখন সাহস দেখিয়েছে যে ছাত্রলীগকে পিটায় বের করে দিচ্ছে হল থেকে, ওই সাহসটা যখন মেয়েরা দেখিয়েছে তারপরে এটা শুরু হয়েছে। ছাত্র জনতা হত্যার বিচারের দাবিতেও তাদের সোচ্চার কণ্ঠে শোনা যায়, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। 5 আগস্ট স্বৈরাচার পতনের পর
কালের গর্ভে হারিয়ে যাচ্ছে তাদের অবদান। সাইবার বুলিং, রাজনৈতিক চাপ ও সামাজিক প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। নারীদের স্টেকটা যে আছে এই আন্দোলনে, এইটা সবাই ভুলে যাচ্ছে এবং এইটা মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা এখন পর্যন্ত কথা বলছি। 1 বছর পর আন্দোলন সংগ্রামের অগ্রসেনানীদের কণ্ঠে কেবলই আক্ষেপের সুর। যেই মেয়েরা মাঠ দখল করে রাখছে স্বৈরাচারকে নামানোর জন্য, এত বড় মুক্তিযুদ্ধের পর এত বড় রাজনৈতিক মুভমেন্ট বাংলাদেশে হয় নাই, সেই মুভমেন্টের যে যারা লিড দিয়েছে তাদেরকে যখন বলা হয় যে অ্যাপলিটিক্যাল, তখন এর থেকে বড় তামাশার কোনো কিছু হয় না। তবে দেশ ও জাতির প্রয়োজনে আবার মাঠে নামতে হলে কোনো কুণ্ঠাবোধ করবেন না বলেও জানান তারা। নারীর সংগ্রাম শুধু কয়েকজনের না, আমরা চাই যে সংখ্যাগরিষ্ঠ নারীরা যারা এই আন্দোলনে ছিল তারাও কথা বলুক। নারীর অবমূল্যায়ন ঠেকাতে প্রয়োজন সামাজিক সচেতনতা। শুধু মিছিল সংগ্রামের ঢাল হিসেবে ব্যবহার করলে সার্বিকভাবে রাজনৈতিক পরিমণ্ডলে কমে যাবে নারীর উপস্থিতি। সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এটা প্রতিষ্ঠা করতে একটা সামাজিক আন্দোলনের দরকার। আসলে সামাজিক আন্দোলন ছাড়া এটা সম্ভব না। রাজনৈতিক পট পরিবর্তনে এগুলো হবে না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে স্বৈরশাসকের বিরুদ্ধে ছাত্র জনতা সোচ্চার হয়েছিল সর্বস্ব উজাড় করে। এই আন্দোলনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ হয়েছিলেন নেত্রকোনার 17 জন তরুণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বছর পেরোতে চললেও শহীদ পরিবারগুলোর আহাজারি আজও থামেনি। দ্রুত হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি শহীদ পরিবারের। জিয়াউর রহমানের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মুজাফরপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আসন আলীর ছেলে আলী হোসেন পরিবারের অভাব ঘোচাতে বৃদ্ধ মা ও অসুস্থ ভাইয়ের কাছে 3 শিশু কন্যাকে রেখে স্ত্রীকে নিয়ে বছর 3 আগে ঢাকার উত্তরা আজমপুর এলাকায় পাড়ি জমান। সেখানে একটি ভাড়া বাসায় থেকে ফুটপাতে বসে পান সিগারেট বিক্রি করতেন তিনি। তার স্ত্রী কাজ করতেন মানুষের বাসায়। 2024 সালের 18 জুলাই উত্তরায় তখন ছাত্র জনতার আন্দোলন চলছিল। তাতে যোগ দেন আলী হোসেনও। হঠাৎ পুলিশের গুলিতে তার পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। স্ত্রী খায়রুন্নেসা সেখানকার একটি হাসপাতালে স্বামীর মরদেহ খুঁজে পান। পরে মরদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। 6 বছরের শিশু কন্যা শহীদ বাবাকে আজও কবরের পাশে যেয়ে ডাকে। সঠিক বিচার চাই, সঠিক বিচার করে যে সরাবে। আর কি কইম, হুত তোরাইতো না বেটা, লাহিটা দিল হুতাইতো না, জিহুতের আর বাপ পাইতো না। আমার বাইরের কেম আছে, যাতে সঠিক বিচার হয়, যাতে সঠিক বিচার সরকার যাতে করে, সরকারের কাছে এতটুকু আমাদের অনুরোধ। সদর উপজেলার চরপাড়া নন্দীপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রমজান মিয়া 5 বছর আগে পরিবারের অভাব ঘোচাতে ঢাকায় আকিজ গ্রুপে শ্রমিকের কাজ নেন। 2024 সালের 19 জুলাই ঢাকার রামপুরায় ছাত্র জনতার মিছিলে অংশগ্রহণ করেন তিনি। হঠাৎ পুলিশের গুলি এসে তার গলা ও বুকে বিদ্ধ হয়। তাকে নিয়ে একের পর এক হাসপাতালে দৌড়ান সহযোদ্ধারা, কিন্তু কোথাও মেলেনি চিকিৎসা। এক পর্যায়ে সহযোদ্ধার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে গ্রামের বাড়িতে এনে তার মরদেহ দাফন করা হয়। আজও থামেনি রমজানের বাবা মায়ের আহাজারি। আমার কলিজার টুকরা সন্তান যে হত্যা করে মারা আমার কবর বাসিন্দা করেছে আমার সন্তান, আমি এই হত্যাকারের বিচার চাই, কঠিন বিচার চাই আমি সরকারের কাছে। ডিসি সাহেবের সাথে আমি এই খবর নিতেছে, খবর নিলেও আমি ডিসি সাহেবটা বলছি যে আমার হত্যাকারের বিচার চাই আমি। শহীদ পরিবারগুলোকে বিভিন্ন সহায়তার পাশাপাশি শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা এই 17টি শহীদ পরিবারের মধ্যে 4টি আমরা বাড়ি করে দিয়েছি। যাদের ভূমি নেই তাদের আমরা এই মুহূর্তে ঘর বাড়ি করে দিলাম। আর সরকারের যে সাহায্য সহযোগিতা আছে সেটি তারা পাবে, অব্যাহত থাকবে। শহীদ পরিবারের বিচারের দাবি জানাচ্ছেন, সেগুলো তো সরকার দায়িত্ব নিয়েছে এবং কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। শহীদ পরিবারগুলোর দাবি সহানুভূতি স্থায়ী হোক রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে এবং হত্যাকারীদের শাস্তির দাবিও জানান তারা। আব্দুল্লাল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। বিজেপির 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শুরু হয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায়। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। আমরা যুক্ত হচ্ছি। নিশাত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নিশাত, কুচকাওয়াজে কে কে অংশ নিয়েছেন, আনুষ্ঠানিকতা কেমন দেখছেন আমাদের জানাবেন।
জি আসলে যেমনটি বলছেন আমরা এই মুহূর্তে আছি বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ বাইতুল ইজ্জতে এবং আপনারা জানেন যে বিজিবির যে নতুন ব্যাচগুলো এখান থেকে কিন্তু প্রশিক্ষণ সমাপনী করেই তারা বাংলাদেশের বর্ডারে নিয়োজিত থাকে এবং সেক্ষেত্রে দেশের অতন্ত্র সীমান্ত প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে। তো প্রতিবারের মতো এবার 103তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই এখানে বিজিবি মহাপরিচালক আসবেন এবং তিনি শপথ বাক্য পাঠ করাবেন এখানে যারা আজকের ব্যাচ থেকে যারা বের হবে তাদেরকে এবং সেই সাথে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে এবং সেই সাথে আমি যদি একটু জানিয়ে রাখি এবার 103তম যে রিক্রুট ব্যাচের সেখানে এই ব্যাচটি শুরু হয় মূলত 26 জানুয়ারি 2025-এ এবং দীর্ঘ 24 সপ্তাহের পর কিন্তু এই ব্যাচ থেকে এবার 658 জন পুরুষ এবং 36 জন নারী সর্বমোট 694 জন রিক্রুট আজ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন এবং এখানে শুধু বিজিবির মহাপরিচালক নয় একই সাথে চট্টগ্রাম এবং বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এখানে উপস্থিত থাকবেন এবং সেই সাথে তাদেরকে আজকের এই অনুষ্ঠানটি মূলত শপথ প্রথমেই এখানে প্যারেড গ্রাউন্ড শুরু হবে, প্যারেডের পরপরই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেই সাথে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণের পরে বিজিবির মহাপরিচালক যখন আসবেন তখন সেই ক্ষেত্রে তখনই মূলত অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হতে যাচ্ছেন এবং বর্ডার গার্ড যে ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ যে বাইতুল ইজ্জত সেখানে এবারে যে কয়জন প্রশিক্ষণ নিচ্ছেন তো 4400 যে 14 কিলোমিটার বর্ডারের যে এরিয়া সেই কাজে মূলত তারা নিয়োজিত থাকবেন এবং একই সাথে আপনারা জানেন যে সীমান্তে এখন নানান নিরাপত্তার দিক বিবেচনা করা হচ্ছে সেই ক্ষেত্রে এই বর্ডারের গুরুত্ব বিবেচনা করে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। আজকের এই অনুষ্ঠানে কিন্তু এখানে 103তম রিক্রুট ব্যাচের যে সকল সৈনিকরা রয়েছেন তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিজিবির মহাপরিচালক তিনি কিন্তু প্যারেডে প্রবেশ করছেন এবং এই প্যারেডে প্রবেশ করেই কিন্তু মূল আনুষ্ঠানিকতা যেটি সেটি কিন্তু শুরু হবে এবং তারপর পরেই মূলত অনুষ্ঠানের যে বাকি কার্যক্রমগুলো শুধু কুচকাওয়াজ না প্যারেড পরিদর্শনও অনুষ্ঠিত হবে এবং সেই সাথে আজকে সকালের মধ্যেই এই সমাপনী অনুষ্ঠানটি শেষ হবে। তো সবকিছু মিলে এখনকার যে পরিস্থিতি আমরা ঠিক চট্টগ্রামের সাতকানিয়া যে প্যারেডটি রয়েছে এবং সেই প্যারেডের যে অনুষ্ঠানের কার্যক্রম এবং সেটি কিন্তু উনি আসার পরেই কিন্তু আমরা দেখব যে এখানের যে বাকি কার্যক্রম সেটি মূলত চলবে। তো এই ছিল চট্টগ্রাম সাতকানিয়া থেকে আমার কাছে থাকা বিজিবির 103তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের সবশেষ। নিশাত ধন্যবাদ আপনাকে। দর্শক, বিজেপির 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত, তিনি সরাসরি যুক্ত ছিলেন আমাদের সাথে চট্টগ্রামের সাতকানিয়া থেকে। দর্শক, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশ 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিচার রোম সনদের 14 অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিবেচনা করা উচিত। বুধবার এক বিবৃতিতে এমন আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এই বিবৃতি দেয় সংস্থাটি। নীরব দাসের রিপোর্ট। জুলাই আগস্টে শেখ হাসিনার নির্দেশেই আগ্নেয়াস্ত্র হাতে বিক্ষোভরত ছাত্র জনতার উপর চড়াও হয় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফাঁস হওয়া একটি অডিও বিশ্লেষণ করে সত্যতা খুঁজে পেয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসিআই। বিষয়টি আমলে নিয়ে আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটির সাউথ এশিয়া ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে লেখা হয়, বাংলাদেশে 2024 সালে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিচার রোম সনদের 14 অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে পাঠানোর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিবেচনা করা উচিত।
জুলাই থেকে আগস্ট পর্যন্ত সংগঠিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত নিশ্চিতের তাগিদ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবৃতিতে অন্তর্বর্তী সরকারকে সহিংসতার সঙ্গে সরাসরি জড়িত ও নির্দেশদাতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানসম্পন্ন এবং মৃত্যুদণ্ডবিহীন বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার জোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ সকাল। বাড়তি কোনো পরিশ্রম, সার, কীটনাশক ও যত্ন ছাড়াই লটকন চাষ করে স্বাবলম্বী হচ্ছেন পঞ্চগড়ের প্রান্তিক চাষিরা। মৌসুমের শুরুতেই বাজার চাহিদা ও দাম ভালো পাওয়ায় খুশি তারা। জেলা কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে জেলায় 43 হেক্টর জমিতে লটকন চাষ করা হয়েছে। লাভ বেশি হয়, দিন দিন বাড়ছে চাষের পরিধি। রাশিদুজ্জামান বাবুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত শুধু ফল আর ফল। প্রকৃতি তার নিপুণ হাতে থরে থরে সাজিয়ে রেখেছে। বাঙালির কাছে মধুমাসে অন্যান্য মৌসুমী ফলের সঙ্গে উঠতে শুরু করেছে টক মিষ্টি স্বাদযুক্ত কাঁচা পাকা লটকন। এমন চিত্র দেখা গেছে পঞ্চগড়ের বিভিন্ন বাগানে। লটকন চাষিরা বলছেন, বাড়তি তেমন কোনো পরিশ্রম না থাকায় উৎপাদিত লটকনের প্রায় পুরোটাই লাভ। পঞ্চগড়ের বাজারে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। এবার একটু ফলন কম, তবে ওই দাম অনেক বেশি। অতিরিক্ত আমাদের কোনো খরচ নেই, তাতে আমরা বেশি লাভ। ফলগুলো আমরা শুধু বিক্রি করি 1.5 থেকে 2 লাখ। এবার জেলায় লটকনের ফলন বেশ ভালো হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় লটকন সরবরাহ করছেন ব্যবসায়ীরা। শুরুতে দাম এটার বেশি ছিল, উৎপাদনের চাহিদা বৃদ্ধির সাথে সাথে এর দামও একটু কমতে শুরু করেছে। বর্তমানে লটকন, ভালো লটকন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। লটকনের বাজার চাহিদা ও দাম ভালো পাওয়ায় প্রতি বছরই বাড়ছে লটকন চাষের পরিধি। চলতি মৌসুমে জেলায় 43 হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 416 টন। এই লটকন চাষে চাষিরা আগ্রহ হচ্ছে, কারণ তারা বেশি দামে এই লটকন দেশের শেষ সময় বিক্রি করতে পারতেছে। আমাদের যে জেলার উৎপাদন 416 মেট্রিক টন টোটাল। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, বাগান বা বাড়ির আশপাশের পরিত্যক্ত জমিতে পরিকল্পিতভাবে লটকন চাষ করলে একদিকে যেমন মিটবে পুষ্টি চাহিদা, তেমনি আর্থিকভাবে লাভবান হবেন চাষিরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।